স্যামসাংয়ের এই ধরনের ফ্ল্যাগশিপ এস সিরিজের লাখ টাকার ফোনগুলো 2-4 বছর যেতে না যেতেই প্রাইস কমে কিন্তু 30-32 হাজার টাকায় চলে আসে। আজকে কথা বলবো হচ্ছে S22 নিয়ে, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ডিভাইস। এটা রিসেন্টলি এখন প্রাইস কমে 30-32 এরকম প্রাইস রেঞ্জে চলে আসছে। তো এই প্রাইস রেঞ্জে 2025 সালের মাঝামাঝি সময় এসে যদি আপনি S22টা কিনতে চান, তাহলে এই ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখে তারপরেই ডিসিশন নেবেন যে আসলে S22টা আপনার এই টাকা দিয়ে কেনা উচিত কিনা, নাকি এইটার মধ্যে যে ঝামেলাগুলো চলতেছে, লাইক এটার মধ্যে প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যু হচ্ছে, তাছাড়াও অনেক ধরনের প্রবলেম খুঁজে পেয়েছি রিসেন্টলি এই ফোনটা ইউজ করতে গিয়ে। সেই সব ব্যাপারে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদের কাছে এই ডিভাইসটা সেন্ড করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড ডিভাইস কিনতে চান অথবা যে কোনো ধরনের আইফোন কিনতে চান, তাহলে তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। ফার্স্টে এই ফোনটাকে হাতে নিলে ফিল করতে পারবেন যে একটা লাখ টাকার প্রিমিয়াম ফোন আপনি হাতে নিচ্ছেন, কারণ এটা সত্যি অনেক বেশি প্রিমিয়াম ছিল। বাট প্রিমিয়াম হলেও এইটার শেপটা এতটাও ভালো না। এর যে এইজগুলো রয়েছে সেটা অনেক বেশি শার্প, হাতে নিলে মনে হয় যে হাত কেটে যেতেছে। এটা কিন্তু খুবই কম্প্যাক্ট একটা ফোন, মানে 6.1 ইঞ্চি এটার ডিসপ্লে, যার কারণে হাতে নিতে খুবই ইজিলি হাতে নেওয়া যায়। গ্রিপ খুবই ভালো, বাট হাতে নিতে কমফোর্টেবল ফিল হয় না এর যে এইজগুলো রয়েছে, এই শার্প এইজগুলোর কারণে। তাছাড়া এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। তাছাড়াও এর সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকছে, যার কারণে কিন্তু মানে খুবই শক্তপোক্ত, হাত থেকে পড়ে গেলে ভেঙে যায় না। এটা গতকালকে হচ্ছে যে মোটামুটি 1-1.5 ফুট উপর থেকে আরেকটু বেশি হবে, 3 ফিট উপর থেকে আমার হাত থেকে পড়ে যায় নিচে এবং এটা কিছুই হয় না। তো এটা মোটামুটি ডিউরেবল, বাট ডিসপ্লে নিচে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। আবার আপনি আমার কথা শুনে ফালাইতে যান না, তো অবশ্যই এটা ইউজ করলে একটা কেস ইউজ করবেন। কিন্তু এটার যে মেইন প্রবলেম সেটা নিয়ে আগে কথা বলা যাক, দেন আমরা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলব। আমি এই ফোনটাকে লাস্ট 1 বছর আগে হচ্ছে রিভিউ করি এবং ওই ভিডিওটা প্রচুর পরিমাণে হিট করে। আপনারা সবাই ওইটা দেখছেন অলরেডি, হয়তো বা এটাও এখন দেখতেছেন। তো ওই সময় আমি বলেছিলাম যে অ্যারাউন্ড 40,000 টাকা প্রাইস রেঞ্জে একটা বেস্ট ডিভাইস, কিন্তু এই সময় এসে প্রাইস কিন্তু কমে 30,000 টাকার কাছে চলে আসছে। বাট এটা আপনাদেরকে অনেক সময় রিকমেন্ড করা যায় না। এর অন্যতম কারণ এটার ডিসপ্লে। এটার ডিসপ্লেটা আমি যখন লাস্ট ইয়ারে রিভিউ করি তখন কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই বা প্রবলেম ছিল না, কিন্তু এই সময় এসে প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়তেছে, পিঙ্ক লাইন পড়তেছে, ডিসপ্লে চলে যাচ্ছে। এই ধরনের ইস্যু কিন্তু S22টার মধ্যে দেখা যাচ্ছে। স্যামসাংয়ের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি বরাবরই কমপ্লেন করে থাকি যে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো 2 বছর যখন ঠিকঠাকভাবে চলে, 2 বছর পরে যখন অন্য নতুন আরেকটা ডিভাইস আসে, তখন 2 বছর পুরাতন যে ফোনটা ছিল সেই ফোনটার মধ্যে কিন্তু তারা গ্রিন লাইন পড়তে শুরু করে বা ফালানো শুরু করে বলতে পারেন। এটা আমার কাছে মনে হয় যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই কাজটা করা হয়, না হলে 2 বছর পরে এসেই কেন এই ফোনটার মধ্যে গ্রিন লাইন পড়বে? না হলে তো ফোনটা যখন মার্কেটে আসছে তখন কিছুদিন পরে এটার মধ্যে গ্রিন লাইন পড়তে পারতো, বাট 2 বছর পরে পড়ার রিজনটা কি সেটাই আমি জানি না। এই জায়গায় 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, HDR10+ সাপোর্ট পাচ্ছেন, আর এটার পিক ব্রাইটনেস 1300 নিটস পর্যন্ত যায়। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। ফোনটা হাতে নিলে মনে হয় যে আমি একটা ডিসপ্লে হাতে নিয়ে বসে আছি, কারণ এর চারপাশের বেজেল এবং চিনগুলো এত বেশি ন্যারো ছিল, আর ডিসপ্লেটা খুবই শার্প এবং ভাইব্রেন্ট ছিল, যার কারণে দেখলে মনে হয় যে মানে একটা জীবন্ত কিছু দেখতেছি। এটাতে ভিডিও দেখেন কিংবা গেম খেলেন, অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু কিছুক্ষণ আগে যেটা বললাম যে ডিসপ্লেটা খুবই ভালো, বাট এই ভালো ডিসপ্লেটা খুব বেশি দিন ভালো থাকে না। এইটাই হচ্ছে যে মেইন প্রবলেম। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। তার পাশাপাশি এই ডিসপ্লের নিচের দিকে যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটা খুবই ফাস্ট এবং হাত পড়ার সাথে সাথেই আনলক হয়ে যায়, যদি একবার মিস করে ফেলছে, বাট এটা খুবই ফাস্ট ছিল। এটা নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। এখন বর্তমান সময়ে দেখা যায় যে লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও তারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। সেই জায়গায় কিন্তু স্যামসাং অনেক বছর আগে থেকে এই ধরনের আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করে। বাট এটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে যখন প্রোটেক্টর ইউজ করবেন স্ক্রিনের উপরে, তখন কিন্তু দেখা যায় অনেক সময় আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকঠাক কাজ করে না, তখন একটু প্যারা খেতে পারেন। দেন আসি এটার পারফরমেন্স সেকশনে। এটা মোটামুটি 3 বছর পুরাতন একটা ডিভাইস, 2022 সালে মার্কেটে আসছে। 2022 সাল থেকে এখন পর্যন্ত এটার পারফরমেন্স খুবই ভালো। এটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 1 SoC ইউজ করা হয়েছে, বাট এটা যেরকম পাওয়ারফুল SoC, এটা এরকম হিটও হয়। এখন যে লেভেলের গরম পড়ছে, গরমের সময় এই ফোনটা যখন আপনি ইউজ করবেন, 10 মিনিট যদি রেগুলার ইউজ করেন, লাইক ফেসবুক ইউটিউব আপনি 10-15 মিনিট ইউজ করছেন, ফোন দেখবেন যে আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাতে রাখা যাচ্ছে না। হয়তো আমার কাছে একটু বেশি গরম লাগার রিজন যে এটা আমি ব্যাক কভার ছাড়া ইউজ করতেছি, যার কারণে হয়তো আমার হাতে হিটটা একটু বেশি লাগতেছে। তাছাড়াও কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 যে চিপটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি হিট হয়। বাট এই সময়ে এসেও 8 Gen 1 এর পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো ছিল, খুবই স্মুথলি চলে। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং কোনো অবস্থাতে আমি স্টার্টারিং এর দেখা পাই না এবং খুবই ফ্লুয়েন্টলি চলে। এই 8 Gen 1 এর সাথে One UI এর অপটিমাইজেশনটাও খুবই ভালো ছিল। বাট এই জায়গায় দুঃখের বিষয় হচ্ছে যে আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাইতেছেন, এইটার One UI টা আমি আপডেট দিতে পারি নাই। আপডেট 2-4 বার দেওয়ার পরেও এটা ফেল দেখাইছে। আমি জানি না কেন এরকম হয়। স্যামসাংয়ের অনেকগুলো ডিভাইস আমি এরকম পাইছি, লাইক S23, S24, এগুলো আপডেট দেওয়া যাচ্ছে না, এটাকে অটো আপডেট হচ্ছে না, ম্যানুয়ালি হয়তো বা দেখা যাবে পিসিতে লাগিয়ে আপডেট দেওয়া লাগে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো আপনি স্যামসাংয়ের ডিভাইসগুলো যেই জায়গা
থেকে কিনেন না কেন একটু ট্রাই করবেন যে ওই জায়গায় আপডেট দেওয়া যায় কিনা, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা। যদি দেখেন যে সফটওয়্যার আপডেট অলরেডি আসছে, আপনি দিয়ে ট্রাই করবেন যে আপডেট নিচ্ছে কিনা। স্যামসাংয়ের ফোনগুলো নেওয়ার সময় আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে স্যামসাং অ্যাকাউন্ট ঠিকঠাক লগ ইন হইতেছে কিনা, এটা নিয়েও কিন্তু প্যারা খাওয়া লাগে। কিন্তু যারা গেমিংয়ের জন্য S22টা কিনতে চাচ্ছেন এখন, তাদেরকে বলবো যে আমি এটাকে সাজেস্ট করি না গেমিংয়ের জন্য, পারফরমেন্সের কারণে না। এক হচ্ছে যে এটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছিল, তার উপর হচ্ছে যে এটার স্ক্রিন ছোটো, যার কারণে এটাতে গেমিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব বেশি একটা বেটার হবে না। আবার বলতেছি পারফরমেন্স ভালো, বাট এটা অনেক বেশি ওভার হিট হয়ে যায়। স্যামসাংয়ের S সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলো ক্যামেরার জন্য কতটুকু সেরা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই জায়গায় কিন্তু ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছেন এবং এর যে মেইন লেন্সটা ইউজ করা হয়েছে সেটা একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার পাশে একটা 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে যেটা 10 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরাতে একটা 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। আর মেইন লেন্সের ছবিগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ছবি কিন্তু খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে। আর স্যামসাংয়ের যে ওভার স্যাচুরেটেড ছবি সেগুলো রিসেন্টলি দেখলাম যে সবাই পছন্দ করে, আমার কাছেও ভালোই লাগে যে কালারফুল ছবি পাইতেছি। অনেক বেশি ডাল এবং একদমই ন্যাচারাল ছবিগুলো খুব একটা বেশি ভালো লাগে না। দেখা যায় যে ন্যাচারাল ছবি মানুষজন তোলার পরে ভিভিড ফিল্টার ইউজ করতে চায় কিংবা নানান ফিল্টার ইউজ করে সেটাকে কালারফুল করে। বাই ডিফল্ট স্যামসাংয়ে যে কালার দিচ্ছে সেই কালারটা অনেক বেশি ভালো ছিল। এটার শার্পনেস ডিটেল নিয়ে এখনও কমপ্লেন করার সুযোগ নাই। 30-32 হাজার টাকায় যদি বেস্ট ক্যামেরাও খুঁজতে চান তাহলেও কিন্তু এই স্যামসাংয়ের ফোনটাকে আপনার লিস্টে রাখতে পারেন। দেন যদি আপনি এটার আলট্রাওয়াইড ক্যামেরায় আসেন, সেম এটার কালারের কোনো ধরনের ডিফারেন্স থাকে না। যেরকম অনেক ফোনে দেখা যায় যে মেইন লেন্সের কালার একরকম দিচ্ছে, আলট্রাওয়াইডের কালার একরকম, টেলিফোটোর কালার একরকম, কালারের কোনো ধরনের মিল নাই, একটা থেকে আরেকটার কালার মানে কোনো অবস্থাতেই মিলানো যায় না। তো সেই জায়গায় স্যামসাং প্রত্যেকটা লেন্সের কালারই একদমই সিমিলার ছিল, এই জায়গায় অ্যাটলিস্ট এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। দেন যদি আপনি 3x টেলিফোটো লেন্সটার দিকে আসেন, এটা দিয়ে খুবই শার্প এবং ডিটেল ছবি তোলা যায়, বাট এটার ছবি নর্মালি যদি আপনি না তুলে এই 3xটা দিয়ে পোর্ট্রেট ছবি তোলেন, দেন আপনি বুঝতে পারবেন যে স্যামসাংয়ের পোর্ট্রেটগুলো কতটা জোস। হ্যাঁ, 1x-এও পোর্ট্রেট তোলা যায়, কিন্তু 1x থেকে কিন্তু 2x কিংবা 3x এর পোর্ট্রেটগুলো দেখতে অনেক বেশি সুন্দর আসে এবং ভালো লাগে আর কি। তো এর পোর্ট্রেটগুলো খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারতেছিল, ফেস কোনো অবস্থাতেই স্মুথ করে না। দেখা যায় যে অনেক ফোন আছে যে খুবই শার্প ডিটেল ছবি দিতে পারে, বাট পোর্ট্রেটের সময় গিয়ে দেখা যায় যে ফেসটাকে স্মুথ করে দেয়। এটার এজ ডিটেক্টও খুবই ভালো ছিল, আমি একবারও এজ ডিটেক্ট মিস করতে দেখি নাই। খুবই কমপ্লিকেটেড যে সিচুয়েশনগুলো রয়েছে সেগুলোতেও খুবই ভালোভাবে কিন্তু এজ ডিটেক্ট করতে পারে। তো পোর্ট্রেট ছবির জন্য যারা একটা ক্যামেরা খুঁজতেছেন, প্রচুর পরিমাণে ছবি তুলবেন, তারাও কিন্তু চাইলে S22 যেটা রয়েছে সেটা একটু দেখতে পারেন। দেন কথা বলা যাক এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমার কিছু কমপ্লেন রয়েছে। যখন ডিরেক্ট সানলাইটে আমি এটা দিয়ে ছবি তুলতে যাচ্ছিলাম তখন দেখলাম যে ছবির কালার ঠিকঠাক থাকে না, কালার নষ্ট করে ফেলতেছে, ফেসের কালার টুন চেঞ্জ করে দিতেছে, অনেক বেশি কন্ট্রাস্টি ছবি দেয় অনেক সময়, আবার অনেক বেশি স্যাচুরেটেড ছবি দিচ্ছে। তো কালারটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে না। কিন্তু যখন আপনি একটু নর্মাল লাইট কন্ডিশনে ছবি তুলবেন তখন আবার ঠিকঠাক তুলতে পারে। ইভেন দেখলাম যে লো লাইটেও কালার ঠিকই থাকে, বাট অনেক বেশি ডিরেক্ট সানলাইটে ছবি তুলতে কালারটা কেমন জানি নষ্ট করে ফেলছিল। এই ফোনটা দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন যে আপনি 30-32 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে আপনি 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো 8K এর ভিডিও টেস্ট আমরা দেখাচ্ছি না, কারণ 8K এর ভিডিও নর্মালি কেউ করবে না। যখন আপনি 128GB কিংবা 256GB একটা ফোন কিনবেন, 8K তে যখন ভিডিও করবেন দেখা যাবে যে কিছুক্ষণ ভিডিও করলে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে, কিংবা এই ভিডিওটা আপনি কোথায় এডিট করবেন, কোথায় পাবলিশ করবেন, আমার মাথায় এটা আসে না। তো চলুন এর 4K এর ভিডিওর কিছু স্যাম্পল দেখেছি, আইডিয়া করতে পারবেন যে S22 এর কি অবস্থা। আইফোনে যেরকম সিনেমাটিক মোড থাকে, আর এটাতে রয়েছে কিন্তু পোর্ট্রেট ভিডিও, যেটা এখন যেটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে মেইন লেন্সের পোর্ট্রেট ভিডিও। আশা করি পোর্ট্রেট ভিডিও কীরকম হয় সেটা বুঝতে পারছেন। এবং এই জায়গার মধ্যে কিন্তু 7 স্টেপ পর্যন্ত আপনার পোর্ট্রেটের ব্লার আপনি কন্ট্রোল করতে পারবেন, এবং এটাতে আমি 7 দিয়ে রাখছি এবং সর্বোচ্চ ব্লারটাই দেখতে পাচ্ছেন। যদি আমি একটু জোরে মুভ করি তখন কিন্তু দেখা যায় যে এটার এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে না, মাঝে মাঝে কিন্তু এজ ডিটেকশন ছেড়ে দেয়। আর এখন রেকর্ড হচ্ছে 3x এর যে পোর্ট্রেট ভিডিও রয়েছে সেটা, এবং 3x হলে কিন্তু আপনার ফোন দূরে চলে যাবে, এটাই স্বাভাবিক। আর হচ্ছে এখন এই ফোনের যে ইন্টারনাল মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে ভিডিও রেকর্ড করা হচ্ছে, এবং 3x দিলে যদি ফোনটা আপনার এতটুকু মানে আমার এই যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমের ডিস্টেন্স যদি আপনি রাখতে চান তাহলে এটা ফোনটা আপনার যত দূরে যাবে তারপরে আপনি সাউন্ড কোয়ালিটি আশা করি বুঝতে পারবেন, কারণ এটা ফোন দূরে যাওয়ার কারণে দেখা যায় সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হয়। এই ধরনের ছোটোখাটো কম্প্যাক্ট যে ফোনগুলো রয়েছে সেগুলো কেনার সময় সবার মাথায় একটা টেনশন কাজ করে, সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ। এইটার ব্যাটারি ব্যাকআপ আহামরি ভালো ছিল না। এটার মধ্যে একটা 3700 mAh এর ব্যাটারি ইউজ করা আছে, যে ব্যাটারি দিয়ে আপনি 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি এই গরমের মধ্যে যদি ইউজ করেন, তার উপর আউটডোরে থাকেন, তখন দেখা যাবে যে চার্জ হয়তো আরও কমও যেতে পারে যদি সাথে আপনি মোবাইল ডাটা ইউজ করেন। এভাবে আমি ইউজ করে দেখলাম যে অ্যাভারেজে 4 ঘন্টার মতো আমি স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তো এই S22 যারা নেবেন তারা একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে পারেন, নাহলে কিন্তু আপনি S22 নেওয়ার পরে প্রচুর প্যারা খাবেন। বাট যদি আপনি ম্যাক্সিমাম টাইম আমার মতো এরকম ইনডোর কন্ডিশনে থাকেন, লাইক আপনি অফিসে থাকেন, ওই জায়গায় খুব বেশি একটা টেম্পারেচার হয় না, কিংবা আপনি আউটডোর খুব একটা ইউজ করেন না, এই টাইপের ইউজার যারা, তারা কিন্তু এই ফোনটা থেকে 5 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পেতে পারেন। যেহেতু এটা ইউজড ডিভাইস, এটার ফোন আপনি কতটুকু ভালো কন্ডিশন দেখে কিনতেছেন সেগুলোর উপর অনেক কিছুর উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে, যার কারণে ব্যাটারি ব্যাকআপটা এক্স্যাক্টলি আসলে যে ইউজড ফোনগুলো রয়েছে সেগুলোর উপর বলা যায় না। কিন্তু অ্যাটলিস্ট এটা মাথায় রাখেন যে S22 যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা ভালো পাবেন না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে এই 2025 সালে এসে আপনি S22টা কিনবেন কিনা 30-32 হাজার টাকা দিয়ে, হয়তো আপনাকে 2-1000 টাকা অ্যাড করা লাগতে পারে। তো আপনি
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে এই সময় এসে এটা কোনো অবস্থাতেই কেনা উচিত না, কারণ হচ্ছে একটাই যে এটা ডিসপ্লে ইস্যু হয়, ডিসপ্লেতে প্রচুর গ্রিন লাইন পড়ে যায়, পিঙ্ক লাইন পড়ে যায়। তো একটা ফোন 30-32 হাজার টাকা দিয়ে আপনার কষ্টের জমানো টাকা দিয়ে ফোন কিনবেন, সেটাতে 2 মাস 4 মাস যেতে না যেতেই যখন ডিসপ্লেতে প্রবলেম হবে তখন আপনি কী করবেন, আপনার টাকাটাই জ্বলে যাবে। দেখা যায় যে এই S22 এর ডিসপ্লে যদি আপনি লাগাইতে যান তখন দেখা যাবে যে আবার 20-22 হাজার টাকা লাগবে, আপনি 30 হাজার টাকা দিয়ে ফোনই কিনলেন। তো এটা কেনার কোনো যুক্তি আসে না, যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করি না। কিন্তু যারা ভাবেন যে ডিসপ্লে ইস্যু হইলে হোক, মানে এই রিস্ক নিয়ে নিতে চান, তাহলে বলবো যে আপনি চাইলে নিতে পারেন, কারণ এটার পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সব কিছু একদমই টপ নচ ছিল এবং এই 2025 সালে এসেও মানে এটা সাজেস্ট করার মতো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।